তাহলে আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে? ভিতরে উদ্দেশ্য যদি আপনি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবার বলেন, এক বাক্যে। সেটা দুটি দুটি কারণে সে সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি, মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জন দলের ভেতর এবং বাইরে ছড়িয়ে পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন না ঘটলে তার দেশে ফেরার সম্ভাবনা বেশ উজ্জ্বল বলে দলীয় সূত্র জানিয়েছে। ইতোমধ্যে সব প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। রাজনৈতিক দিকের পাশাপাশি নেটিজেনদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমানের পোষা বিড়াল জিবুকে নিয়ে। তারেক রহমান তার আদরের পোষ্যকে নিয়ে আসবেন কিনা, এটাই সবার প্রশ্ন। কোন সে 8% ভোটার যারা সারা বাংলাদেশে বলছেন যে তারা অন্য কোনো দলকে ভোট দিতে চান, আইআরআই এর মুখে উচ্চারণ করা দলগুলোর বাইরে? এরপর আই এম নট গোয়িং টু ভোট, আমি ভোট দেব না 4%, আমি জানি না 7%, আমি কাকে ভোট দেব বলবো না, মানে আমি জরিপে অংশ নিয়েছি, কাকে ভোট দেব বলবো না, সেটা 11%। তার মানে 11 যোগ 7 18, 18 যোগ 4 22, 22 যোগ 8 30% ভোট এখানে আওয়ামী লীগের। একটা খবর যে এভার কেয়ার হসপিটালের পাশে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন করবে, সেটা ওঠানামা করবে, এটা সম্ভবত একটা পরীক্ষামূলক মহড়া হবে। সেজন্য সরকার আবার বলছে যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ। এখন এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এর জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। চলুন। তাহলে আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে? ভিতরে উদ্দেশ্য যদি আপনি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবার বলেন, এক বাক্যে। সেটা দুটি কারণে সে সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি, মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে, মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে, তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি অবনীত হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই ন্যারেটিভটা, এই যদি আপনার বিবরণটা, যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে, তাহলে রোষটা কার দিকে যাবে? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। সারা দেশের মানুষ নিশ্চয়ই খালেদা জিয়ার শারীরিক অবস্থা, সর্বশেষ অবস্থা সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এক্সাক্ট নিউজ পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ অনেকের। এবং একই সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন, তার সামনে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। কেন এই ব্যবস্থায়, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। মোহাম্মদ আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা। এবং শুরুতে একটু জানতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই বেগম খালেদা জিয়াকে কয়েক দফায় দেখতে গিয়েছেন। সবশেষ আপনি কখন দেখতে গিয়েছেন এবং আপনি কি মনে করছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে, যদি একটু আমাদেরকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতেন। আসসালামু আলাইকুম পান্না ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। এটা আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনার সঙ্গে আবার আমার সামনাসামনি কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। এখন আপনাকে আমরা বলতে পারি একজন কারা নির্যাতিত নেতা, সাংবাদিক নেতা বলে না, যাই বল, যারা নির্যাতিত সাংবাদিক। কারণে সাংবাদিক শুনলেন, কনগ্রাচুলেশন, জি, কনগ্রাচুলেশন, শুভেচ্ছা আপনাকে। যাই হোক, আমি আপনার মাধ্যমে প্রথমে আপনার দর্শকদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিনীতভাবে দেশমাতা খালেদা জিয়া একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, অনুগত কর্মী হিসাবে, ভক্ত কর্মী হিসাবে ওনার জন্য দোয়া কামনা করব। জনগণ যেন ওনাকে দোয়া করে। দোয়ার কোন স্টেজটা হবে সেটা জানি না, তবে আমি সেটা বলবো আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এই দোয়াটা করাটা মনে হয় আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে। কারণ অনেকে আমরা বলি শ্বাসের কোনো বিশ্বাস নাই, আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা নির্ধারিত বলতে পারি না। আমরা যেহেতু কোনো তথ্য জানি না, আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম, কথাবার্তা যেটা বলা হচ্ছে, তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। হয়তো ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে, ওনার নিথর দেহটা হয়তো এখনো, হয়তো না সরি, ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবার গেট হাসপাতালে। তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না, সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না। আজকেও আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের, স্বাস্থ্য অফিসার, স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য ডাক্তার, যে উনিও
ওষুধ নিচ্ছেন, উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন। ইঞ্জেকশন তো ডেড বডিতে দেওয়া যায়, স্যালাইন ডেড বডিতে দেওয়া যায়, নেবে এটা ফ্লুট চলবে তো, এটার সঙ্গে হার্টের কোনো সম্পর্ক নাই, হার্টবিটের সম্পর্ক নাই, ফ্লুট চলবে। ইনজেকশন যাবে ডেড বডিতে? আর্টিফিশিয়াল হলে যাবে না কেন? আর্টিফিশিয়াল হলে যাবে না কেন? আর্টিফিশিয়ালি যখন আপনি ব্রিদিং করাচ্ছেন তখন যাবে না কেন? আপনি তো ভেন্টিলেটর দিয়েছেন, তার মানে হার্ট ফেল করেছে, কিন্তু আপনি তাকে চালায় রাখতেছেন, দিয়ে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং, সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে। এটা অপেক্ষা, অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে, যখন কোনো রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায়, যেখানে জনমানুষের ক্ষোভ আসতে পারে, যেমন একটা জিনিস ক্ষোভ হতে পারে, প্রথম কথা যেটা চাচ্ছে সরকার, এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে করে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা, বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের এই 15 বছরের অত্যাচারের কারণে মরছে, কাজে এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে, বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে, ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তাহলে অনেকের পারপাস সার্ভ হয়। যেমন পাকিস্তানে দেখেছেন, পাকিস্তানের আর্মিরা ক্ষমতা কুক্ষিগত করেছে, তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে, সে আছে কি নাই। এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে ক্ষোভ কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে। ক্ষোভ যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। এখানে আপনি একটা জিনিস জানেন, আমার ওই পররাষ্ট্র উপদেষ্টা খুব ভালো করে জানেন যে তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে, এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো যে বাংলাদেশে তার জীবন নিরাপদ নয়। কারণ তো একটা, এত কোনো কারণ না। যখন আমি এই বিষয়টাতে আসবো, তার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নটার উত্তর আপনি এরই মধ্যে খুব সংক্ষেপে দিয়ে দিয়েছেন আমার যে মনে হয়। তারপরে দর্শকের সুবিধার্থে আপনি যা বলার চেষ্টা করছেন আরেকটু সহজভাবে আমি একটু জানতে চাই এবং দর্শকদের উদ্দেশ্য জানাতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এখন যে সর্বশেষ পরিস্থিতি তা আপনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, এখন সেই বিষয়টি নিয়ে কি আসলে কোনো লুকোচুরি হচ্ছে, এবং লুকোচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে? কি সরকার করছে? সরকার করে থাকলে তার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা, আমি এই প্রশ্ন উত্তরটা একটু চাচ্ছি। আপনি দেখেন এই সরকারের অস্তিত্ব নির্ভর করতেছে দেশমাতা খালেদা জিয়ার শেষ ব্রিদিংয়ের উপরে। ওনার শ্বাস যতদিন চলবে ততদিন এই সরকার টিকে থাকার সম্ভাবনা থাকবে। কারণ এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে কিনা এটার একটা সম্ভাবনা রয়ে গেছে, এই জন্য এই সরকার জানে। আর এই সরকারের সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি দেখেন আজকেও এই আমাদের ডাক্তার জাহিদ সাহেব বলেছেন যে উপদেষ্টা সাহেবরা সবাই যোগাযোগ করতেছেন, উপদেষ্টা সাহেবরা যোগাযোগ করতেছেন, এটা বিএনপির পক্ষ থেকে বলার কি দরকার, ম্যাডামের পক্ষ থেকে বলার কি দরকার? তাহলে ওনাদের জন্য সাফাই গাচ্ছেন। অর্থাৎ আমি যে কথাটা বলছি, আক্রোশটা যাতে সরকারের দিকে না যায়, কারণ আক্রোশ তো মানুষ তৈরি হয়ে গেছে। কারণ যদি প্রথম দিন কেন প্রধান উপদেষ্টা আসলেন না, কেন প্রথম দিন তার মেডিকেল উপদেষ্টা ডাক্তার উপদেষ্টা আসলেন না, মানুষের ক্রোধ কিন্তু তৈরি হয়ে গেছে যে অবহেলা করে অবজ্ঞা করে দেশমাতা খালেদা জিয়াকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আজকে দেখা যেখানে বলা হচ্ছে ওনাকে এখন যে কোনো সময় বিদেশে নেওয়া যাবে, তাহলে এই সিদ্ধান্তটা কেন 7 দিন 10 দিন আগে নেওয়া হলো না? 23 তারিখ, আজকে 3 তারিখ, প্রায় 11 দিন কেন নেওয়া হলো না? আর এখন যদি নিতে পারে তাহলে অপেক্ষা কার কারণের জন্য? ওনাকে যান বাঁচানোর জন্য, না এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী? এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত আমরা গেলাম না, কিন্তু কথা হচ্ছে যে তোমরা নিজেদের অবস্থাকে রক্ষা করার জন্য, মানুষের রোষ থেকে, মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য। আপনি দেখেন ওনাকে দেখার জন্য আমার 3 বাহিনীর প্রধান চলে গেলেন। তাতে কি মেসেজটা আমরা পেলাম? জনগণ কি মেসেজ পেল? যে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। 3 বাহিনী প্রধান পর্যন্ত এখন পর্যন্ত দেশমাতা খালেদা জিয়া আনুগত্য দেখাচ্ছে, তার মানে ওনার সঙ্গে ওনাদের কোনো এনিমিটি নাই। দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে সশস্ত্র বাহিনীর কোন রকম বৈরী সম্পর্ক নাই, এটাই তো প্রমাণ হইলো। কিন্তু আগেও হইলো, কিন্তু উনি তো একটা অভিযোগ আসছে যে 21 তারিখের প্রোগ্রামে উনি যাওয়ার কারণে ঠান্ডাটা ওনার প্রকট হয়েছে এবং ওনার হার্টের উপরে এটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। এটা অনেকে বলা বলি করছেন 21 তারিখে, ফলে সশস্ত্র বাহিনী একটা ব্যাক ফুটিং চলে গেছিল। এখন যখনই ওনাকে বিশেষ বিবিআইবি ঘোষণা করা হয়েছে, বিবিআইবি ঘোষণা করার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনী দায়িত্বশীলভাবে তাদের যাওয়া দরকার হয়ে গেছে, কারণ তখন এটা অফিসিয়াল হয়ে গেছে। এনি ভিভিআইপি অফ দ্য কান্ট্রি কে যে কোনো লোক অ্যাপ্রোচ করতে পারে। এতদিন শি ওয়াজ ঘোষণা না করলেও তো 3 বাহিনী প্রধানেরা জি না পান্না ভাই যেতে পারতেন না। এটা ঘোষণা করার আগে পর্যন্ত ছিলেন উনি বিএনপি নেতা। হ্যাঁ, বিএনপি নেতার বাড়িতে স্বাস্থ্য দেখার জন্য গেলে এটা অর্থ অন্যরকম হতো। কিন্তু আমরা জানি যে এর আগে সেনাপ্রধান গিয়েছেন, দাওয়াত দিতে গিয়েছেন বলে তো কন্ট্রোভার্সি হয়েছে,
কন্ট্রোভার্সি হলে অতটা বেশি ব্লেম সেনাপ্রধানের গায়ে সম্ভবত পড়েনি, তাই না? না, উনি যখন ধোয়া তুলসী পাতা, আপনারা তো ওনাকে একটা ভালো মানুষ বানানোর চেষ্টা করতেছেন। উনি ভালো মানুষ, উনি দেশটাকে শান্তিতে রাখতেছেন, উনি দেশ শান্তি রাখতেছেন। আমি ধন্যবাদ জানাই, উনি সশস্ত্র বাহিনীকে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে রাখছেন এবং পলিটিক্যাল গেমে উনি আসতেছেন না, উনি পলিটিক্যাল গেমের বাইরে যাচ্ছেন। কিন্তু কালকে আমি কেন বলছি যে এটা সশস্ত্র বাহিনীকে বাধ্য করেছে প্রধান উপদেষ্টা মহোদয়, যে এখন আপনারা যান, আমি তো বিবিআই ঘোষণা করে দিচ্ছি, অর্থাৎ এই সরকারে উনি একজন বন্ধু মানুষ, এই সরকার একটা অংশ করে নিলেন ওনাকে। বিবিআইপি ডিক্লারেশন মানেটা কি? সে একটা গভর্নমেন্টের সরকারের বিশিষ্ট ব্যক্তি, রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি, দেখার জন্য যে কেউ যেতে পারে। আমি প্রশ্নে আরো উত্তরটা দিলে তাহলে মানে অডিয়েন্সে বুঝতে সুবিধা হবে। শেষ পর্যায়ে এসে যখন তার শারীরিক অবস্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন, সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন, শেষ মুহূর্তে এসে যে এসএসএফ নিয়োগ করা হলো, তার আগে ভিভিআইপি ঘোষণা করা হলো, এটার মধ্যে কোনো ধরনের কোনো রহস্য আপনি নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন এবং সেটাই বলার চেষ্টা করছেন। সেই রহস্যটা আসলে কি, বাইরে কি কোনো নাটকের অংশ কিনা? আমি তো কয়েকবার আপনাকে বললাম, রহস্য আছে বলে তো সরকার নিজেকে বাঁচানোর জন্য, সরকার নিজেকে জনরোষ থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত এবং রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ থিঙ্ক ট্যাঙ্ক IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, একটা জরিপ পরিচালনা করেছে এবং সেই জরিপের একটি প্রশ্নের উত্তর ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যম খুব দ্রুত বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট 70% মানুষ, এমন একটা শিরোনাম করে চমক লাগিয়ে দিলেও যেই জায়গায় আসলে জরিপের ফলাফলে যোগ ভালো মতো করবার দরকার ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে, খুব স্বাভাবিকভাবেই সেটা তারা এড়িয়ে গেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ন্যাশনাল সার্ভে অফ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জরিপ নামে সেপ্টেম্বর অক্টোবর মাসে পরিচালিত এই জরিপটি IRI করিয়েছে স্থানীয় একটি সংস্থা, সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ, এরকম একটি সংস্থাকে দিয়ে, এবং তারা বলছে এটা IRI পরিচালিত একটা প্রজেক্ট। এই প্রজেক্টের আওতাধীনে এই যে জরিপটি পরিচালিত হয়েছে সেটা মূলত বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা, গণতন্ত্রের অবস্থা, আগামী নির্বাচন থেকে মানুষের প্রত্যাশা, কাকে ভোট দেবেন, মূলত সেসব প্রশ্নের উত্তর বের করতে। এবং 70% যে বাংলাদেশের গণমাধ্যম মিলিয়ে ফেলেছে, সেখানে মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে আপনি সন্তুষ্ট কিনা। সন্তুষ্ট, মোটামুটি সন্তুষ্ট, এই দুভাগকে মিলিয়ে সংবাদ মাধ্যম সন্তুষ্ট 70% এমন শিরোনাম করে ফেলেছে। কিন্তু ভাবুন তো, আপনার বাড়িতে বা আপনাকে ফোন করে কোনো জরিপকারী পৌঁছানোর পর আপনি ইউনূস সরকারকে আপনার ভালো লাগে না বলে আগেই ভালো ছিলাম এমন কথা বলে জীবনকে হুমকির সম্মুখীন করবেন কিনা? মানে এমন কোনো পাগল বা একরোখা ব্যক্তি কি বাংলাদেশে এখনো আছেন যিনি সাহস করবেন যে এই সরকারকে ভালো লাগছে না, আমি সন্তুষ্ট না, এই কথা উচ্চারণ করে, তার মানে আগেই ভালো ছিলাম এর দলে আপনি, কিংবা আপনি আফসোস লীগের দলে, এমন কথা বা এমন সম্ভাবনা, এমন সন্দেহ জরিপকারীর মনে ঢুকিয়ে দেবেন, এমন সাহস কেন কোনো পাগল বা বোকালোক করবেন? দেখুন, এই জরিপটি IRI এর এই সংস্থাটি পরিচালনা করেছে রাঙামাটি ছাড়া বাংলাদেশের বাকি 63টি জেলায় এবং 4985 জন, মানে 5000-এর মতো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এতে অংশ নিয়েছেন। 18 বছরের বেশি বয়সীরা অংশ নিয়েছেন। নারী পুরুষের অনুপাত প্রায় সমান। এই জরিপের সামারিতেই লেখা আছে যে 46% মতো আসলে উত্তর দিয়েছেন। দ্য ওভারঅল রেসপন্স রেট ওয়াজ 46%। তার মানে একটা বিরাট অংশের মানুষ আসলে উত্তর দিতেই কিন্তু নিরাপদ বোধ করেন না, যে কথাটা বলছিলাম। এবং তারা বলছেন যে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিকে যদিও বা জরিপকারী দেখতে সুযোগ পাবেন না এমন অবস্থায়, মানে তিনি নিজেই ট্যাবলেটে উত্তরটা দিতে পেরেছেন, এই সুযোগ করে দেওয়া হয়েছে, যেটাকে এই প্রতিষ্ঠান সিক্রেট ব্যালট বলছে, যে জরিপকারীকে সরাসরি উত্তর না দিয়ে আপনি নিজেই ট্যাবলেটে উত্তরটা বসিয়ে দেওয়ার সুযোগ পেয়েছেন বটে, কিন্তু বেশিরভাগ উত্তরের ক্ষেত্রেই প্রশ্ন করেছেন জরিপকারী আর উত্তরদাতা উত্তর দিয়েছেন, মানে একদম কিন্তু জানের ঝুঁকি। এই জানের ঝুঁকি নিয়েও বাংলাদেশে শুধুমাত্র এই জরিপটি নয়, যত জরিপ 2024-এর আগস্টের পর থেকে হচ্ছে, সবগুলো জরিপে যেই যোগফলটা বের করার কাজটা এড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের জরিপকারীরা এবং সংবাদ মাধ্যমের কর্মীরা, সাংবাদিকেরা, সেটা হচ্ছে এই যে একটা বিরাট সংখ্যক মানুষ বলছেন
তারা সিদ্ধান্তহীন, কাকে ভোট দেবেন। এদের আবার একটা বিরাট শতাংশ ভোট দিতে চান, কিন্তু কাকে ভোট দেবেন সেটা বলতে চান না। অন্য কোন দলকে ভোট দিতে চান সেরকম একটা কথা বলছেন, মানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এসব দলের বাইরে অন্য কাউকে ভোট দিতে চান সেটা বলছেন। আবার অনেক সাহসীরা এমনকি বলে বসছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। ওই সব সংখ্যাগুলো যোগ করলে যারা বলতে চান না কাকে ভোট দেবেন, যারা বলছেন তারা অন্যান্য দলকে ভোট দিতে চান, এবং যারা বলছেন তারা এখনো ঠিক করেন নাই, সিদ্ধান্তহীন, এসব যোগ দিলে সংখ্যাটা এমন দাঁড়াচ্ছে যে বিএনপি, জামাত, এনসিপি সহ এই যে দলগুলো আওয়ামী লীগকে বাইরে রেখে কেন নির্বাচন করতে চাইছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আইআরআই পরিচালিত এই জরিপটার কথাই যদি সরাসরি বলি, একদিকে শিরোনাম করেছে সবগুলো সংবাদ মাধ্যম যে জামায়াতে ইসলামী একরকম বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, মানে জামায়াতে ইসলামী আগামী সপ্তাহে যদি ভোট হয় তাহলে জরিপে অংশগ্রহণকারীরা বলছেন, যারা উত্তর দিয়েছেন তারা বলছেন যে 26% জামায়াতে ইসলামীকে ভোট দেবেন আর বিএনপিকে ভোট দেবেন 30%, মানে 4% পার্থক্য আছে। কিন্তু সেখানে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু 4% ভোট পাচ্ছে। তাহলে দেখেন জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তো একরকম ঘোষণা দিয়েই ফেলেছে তারা ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে আনতে তারা একটা জোটের মাধ্যমে নির্বাচন করার কথা, মানে সমঝোতার মাধ্যমে নির্বাচন করার কথা, এক আসনে যাতে তাদের সম্মিলিতভাবে একজন প্রার্থী থাকেন সেটা নিশ্চিত করার কথা ভাবছেন। এবং এরই মধ্যে কিন্তু জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মামুনুল হকের খেলাফত মজলিস সহ 8টি সমমনা দল মিলে তারা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচারণাও শুরু করেছেন। সমঝোতার হিসাবটা ঘোষণা দেওয়া এখন শুধু বাকি। তাহলে পরিষ্কার বিএনপির ভোট আছে 30% এবং বিএনপি নিজের মধ্যেই ছত্রভঙ্গ। তারপর এখন মাথায় রাখতে হবে যে খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি, সেখানে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাওয়ার একরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যখন বিএনপি 3টি আসনে তাকে মনোনয়ন দিল আর একটা আসনে মনোনয়ন নিলেন তারেক রহমান, এবং তারেক রহমানের দেশে ফেরা যখন একরকমের এখনো অনিশ্চিত, খালেদা জিয়া কঠিন রোগশয্যায়, তখন একদিকে যেমন বিএনপির নেতা তারেক রহমান সত্যি যদি মায়ের রোগশয্যার পাশে এসে দাঁড়াতে পারেন এবং দেশে ফিরে দল, মা, দেশ এসবের দায়িত্ব নিতে পারেন, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু আসলে ডিসেম্বর মাসে এসে একদম পাল্টে যেতে পারে। মানুষের আবেগ, অনুভূতি এবং এর মাধ্যমে বিএনপি ঐক্যবদ্ধ হতে পারে। কিন্তু ঘটনা যদি উল্টো ঘটে, মানে তারেক রহমান শেষ পর্যন্ত যদি দেশে ফেরার সাহস না করেন, তাহলে বিএনপি যে ধরনের ছত্রভঙ্গ হয়ে পড়বে, মানে এখনই ঐক্য নাই, আসনে আসনে সহিংসতা ঘটছে, তাহলে এই যে জামায়াতে ইসলামীর 26% আর ইসলামী আন্দোলনের 4% মিলে 30% ভোট এরই মধ্যে জামাত এবং জামাতের সমমনা দলগুলোর আছে বলে নিশ্চিত হওয়া যাচ্ছে, এই জরিপের মাধ্যমে বিএনপির পক্ষে সেটাকে কিছুতেই টেক্কা দেওয়া সম্ভব হবে বলে মনে করবার এই মুহূর্তে কোনো কারণ ঘটছে না। তার মানে বিএনপি জরিপগুলোতে, যতগুলো জরিপ হয়েছে মনে করে দেখুন 2024-এর আগস্টের পর থেকে প্রত্যেকটিতে দেখা যাচ্ছে মাস যত গড়াচ্ছে জামাতের ভোট বাড়ছে, বিএনপির ভোট কমছে। যেই সূত্র মিলিয়ে বিশ্লেষকরা বলে আসছিলেন যে জামাত যে ভোট পেছাতে চায়, আগস্টের পরপরই যে সে ভোট তার পক্ষে ছিল না, এই যে সংস্কার, বিচার, তারপরের নির্বাচনের কথা বলছিল, কারণ জামায়াত একদিকে যেমন গুছিয়ে আনতে চেয়েছে, আরেকদিকে জানতো যে এই পরিস্থিতিতে বিএনপি যে পরিমাণ উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা বিভিন্ন সহিংসতায় জড়িয়ে পড়বে, বিএনপির ভোট ক্রমাগত কমবে, জামাত তৃণমূলে আরো কাজ করতে পারবে, জামাতের ভোট বাড়বে। সেই একই ব্যাকরণে কিন্তু রাজনীতিটা চলছে। বাংলাদেশের রাজনীতির ব্যাকরণ বদলে ফেলাটা এত সহজ না। এই জরিপ বলছে যে ন্যাশনাল মানে সিটিজেন পার্টি মানে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই 2024-এর তরুণ নেতাদের দল, সেটা 6% ভোট পাবে, জাতীয় পার্টি পাবে 5% ভোট। মনে রাখবেন আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট হচ্ছে সেই সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির যারা
ক্রমাগতভাবে মানে 2024 আগস্টের পর থেকে কখনো জাতীয় পার্টির সঙ্গে আলোচনা বন্ধ করে নাই। সব সময় তারা জাতীয় পার্টির সঙ্গে আলোচনা বজায় রেখেছে এবং সরকারকে বারবার বলেছে যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, যাতে জাতীয় পার্টির অংশ নেওয়ারই কথা নিতেই হবে। এমনকি এবছর যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল এসেছে, যারা কিনা প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখন তারা জাতীয় পার্টির দুই অংশের সঙ্গেই সাক্ষাৎ করেছে। তো তারা এই জরিপেও জাতীয় পার্টির নাম কিন্তু একদম উচ্চারণ করে লিখেছে যে জাতীয় পার্টি কত শতাংশ ভোট পাবে। তার মানে জাতীয় পার্টিকে তারা নির্বাচনে অংশ যে নিতেই হবে, এই বার্তাটা আবার ইউনূস সরকারকে দিয়েছে। প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন। এখান থেকে যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।